দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়ে সরাসরি আয়োজনে দিনের শিরোনামগুলো বলে আমরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ করব। স্টুডিও অতিথির সঙ্গে পরিচিত হব, জুম প্ল্যাটফর্ম অতিথিরা থাকবেন। মানবাধিকার নিয়ে যারা সোচ্চার, 15ই আগস্টের পর তারা কোথায় ছিলেন, এই প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ রাসেল দিবসের সভায় তিনি এই প্রশ্ন করেছেন এবং আজকে শেখ রাসেলের 59তম জন্মদিন পালিত হয়েছে এবং নানা স্মৃতি থেকে নানা প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে এবং এই কথা বলেছেন, এই হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি বলেছেন যে জনগণ ফুঁসে উঠেছে, বিএনপির বিভিন্ন কর্মসূচি চলছে এবং বড় বড় সমাবেশগুলোও চলছে। সে প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। গাইবান্ধার উপনির্বাচনে অপরাধীদের চাকরিচ্যুত করা হতে পারে, সে কথা ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার জনাব আলমগীর হোসেন। এর আগে চিফ ইলেকশন কমিশনারও কথা বলেছেন বেশ কয়েকবারই। তিনি বলেছেন যে কোনো চাপ গাইবান্ধা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি অনুভব করছেন না। এর মধ্যে 57 জেলার জেলা পরিষদ নির্বাচন হয়ে গেল। নানা আলোচনা মধ্যে কমিশন বলেছে তারা নির্বাচনের প্রক্রিয়ায় সন্তুষ্ট। আজকে 3 জন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া এবং মির্জা আবদুল্লাহেল বাকি। মির্জা আবদুল্লাহেল বাকি সিআইডিতে কর্মরত ছিলেন। তিনি একটি প্রসঙ্গে মিডিয়াতে বলেছেন যে তিনি কারণটা জানেন না, তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে অনেক অভিযোগ আছে। এর আগে তথ্য সচিবকে জনাব মকবুল হোসেনকে অবসরে পাঠানো হয়েছিল। এই প্রসঙ্গগুলো আছে। আর $4.5 বিলিয়ন আইএমএফ ঋণ দেবে বাংলাদেশকে, সেটি চাওয়া হয়েছিল, সেটি আইএমএফ প্রতিশ্রুতি দিয়েছে। তবে এইসব বিষয়ে কথা বলার জন্য আইএমএফের প্রতিনিধি শীঘ্রই ঢাকা আসে। 26শে অক্টোবর ঢাকায় এসে তারা ঋণের শর্ত নিয়ে কথা বলবে। দিনের শিরোনামগুলো এরকমই। আমরা রাজনৈতিক প্রসঙ্গগুলো নিয়ে প্রধানত আলাপ করব আজকে, কারণ স্টুডিওতে রয়েছেন দুজন পলিটিক্যাল লিডার। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকেও। জুম প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন সিনিয়র জার্নালিস্ট, বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু, আমরা তাকেও পাবো। শুরু করতে চাই এস.এম. কামাল হোসেনের কাছ থেকে। আজকে রাসেল দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী মানবাধিকার নিয়ে যারা সোচ্চার তাদের প্রসঙ্গে বলেছেন। শুরু করতে চাই, রাসেলের জন্মদিন আজকে পালিত হয়েছে। উনি বেঁচে থাকলে আজকে ওনার 59তম জন্মদিন পালিত হতো। খুবই নির্মম হত্যাযজ্ঞ। সেই হত্যাযজ্ঞের কথা যতই আলোচিত হয়, এর ভয়াবহতা, এর নৃশংসতা, বিভৎসতা আসলে কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি প্রথম। আপনাকে ধন্যবাদ। জি, বিজ্ঞ আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপনকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আজকে 18ই অক্টোবর আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই দিনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র, যিনি 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের শক্তি, সাহস, অনুপ্রেরণা মহিয়াসী নারী বেগম মুজিব সহ পরিবারের 18 জন সদস্য মোস্তাক জিয়া চক্রর পৃষ্ঠপোষকতায় হত্যা হয়েছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। সেদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র এই শিশু রাসেল, 10 বছরের শিশু সন্তান, তাকেও ঘাতকেরা হত্যা করেছিল। আমি 15 আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন। আমরা মানবাধিকার বলে চিৎকার করি, কিন্তু 10 বছরের শিশু রাসেল, তাকে হত্যা করা হলো। সেই হত্যাকাণ্ডের বিচার হবে না। মোস্তাক অধ্যাদেশ দিলেন এবং জিয়াউর রহমান সাহেব 79-এর পার্লামেন্টে আইন পাশ করালেন যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না। পৃথিবীর সবচাইতে জঘন্যতম হত্যাকাণ্ড এবং সবচাইতে জঘন্যতম জঙ্গলি আইন পাশ হলো 79-এর পার্লামেন্টে, যখন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি এবং তার নেতৃত্বে যে বিএনপি, সেই সংসদে।
এই কারণে আমরা যারা মানবতার কথা বলে চিৎকার করি, আমাদের নিজেদের চেহারাটা আয়নার সামনে আনা উচিত যে আমরা এই ঘটনার নিন্দা না জানিয়ে আমরা কিভাবে মানবতার কথা বলি। হ্যাঁ, প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। আজকে তাই আমি শেখ রাসেলের বেদেহী আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাই। আর আজকে বাংলাদেশে এই যে অপরাজনীতি, এই যে রাজনীতিতে যে স্থিতিশীল অবস্থা নাই, প্রতিহিংসার রাজনীতি, এটি কিন্তু এই ঘটনার ভিতর দিয়েই শুরু হয়েছে এবং তারপরে শুরু হয়েছে 2004 সালের 21 আগস্ট। প্রতিহিংসার রাজনীতি। আমার রিপন ভাই হয়তো উনি বিএনপির নেতা, উনি হয়তো চেষ্টা করবেন কাউন্টার, কিন্তু প্রতিহিংসার রাজনীতি কিন্তু এই দুইটি ঘটনার ভিতর দিয়ে বেশি শুরু হয়েছে। 75-এর 15ই আগস্ট এই শিশু রাসেল হত্যার বিচার হবে না এই জঙ্গলি আইন করার মধ্যে দিয়ে, তার পরবর্তীতে এসেছে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা, আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে। এর ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশে আজকে রাজনীতিতে প্রতিহিংসা রাজনীতি রয়েছে এবং রাজনীতি একে অপরের চোখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছে। আসছি ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রতিহিংসার রাজনীতির সূচনার কথা উনি বলছিলেন এবং মানবাধিকার প্রসঙ্গ যখন আলোচনা হয় তখন নিশ্চয়ই সে ঘৃণ্য হত্যাকাণ্ডের নিন্দা এবং মানবাধিকার লঙ্ঘনের চরম লঙ্ঘন সেটি ঘটনা, কিন্তু সেটা ধারাবাহিকতায় আপনারাও আজকে অনেক মানবাধিকারের কথা বলেন, লঙ্ঘনের কথা বলেন, প্রধানমন্ত্রী সেটিকে ইঙ্গিত করে কিছু বক্তব্য রেখেছেন আজকে। জি ধন্যবাদ। আসলে আপনার মানে এস এম কামাল হোসেন সাহেব উনি অত্যন্ত কারেক্টলি বলেছেন যে প্রতিটি হত্যাকাণ্ডই আপনার নিন্দাযোগ্য, এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই। কারণ যার সন্তান হারায়, যিনি যার বাবা হারান বা যে স্ত্রী তার স্বামী হারান, মানে ব্যথাটা, বেদনাটা, অনুভবটা আমার মনে হয় যে ধর্ম বর্ণ নির্বিশেষ সারা পৃথিবীতে সব মানুষের বেলায় এক। তো আনডাউটেডলি 1975 সালের হত্যাকাণ্ডের বিষয়টি যেমন নির্মম এবং মর্মন্তদ, একইভাবে এর আগে পরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, সেটাও মর্মন্তদ। তো আপনার যদি কঙ্গোর প্রেসিডেন্ট আপনার জননেতা প্যাট্রিস লুমুম্বার হত্যাকাণ্ড আপনার মানে এটা মর্মন্তদ এবং এগুলো নিন্দাযোগ্য। তো মানবাধিকারের যে প্রশ্নটি বলেছেন, এগুলো তো অফকোর্স এটা মানে আপনার পার্ট অফ হিউম্যান রাইটসের ব্যাপার, এটা আপনার মানে নিন্দা সমালোচনা এগুলো তো থাকবে। তো আমি একটা ব্যাপারে আমি ওনাকে কন্ট্রাডিক্ট করব, সেটা হচ্ছে যে আপনার উনি যে বলেছেন, কি বলে, ইনডেমনিটি আইনের কথা বলেছেন, যে ইনডেমনিটি আইনের মধ্য দিয়ে নাকি বিচার প্রক্রিয়াটা বন্ধ হয়েছে। ইয়েস, ইনডেমনিটি আইনটির মধ্যে কিন্তু শুধুমাত্র এই বিষয়টি ছিল না, বিষয়টি ছিল যে 15ই আগস্টে মানে খন্দকার মোস্তাক আহমেদ, যিনি একসময় আওয়ামী লীগের ওয়ান অফ দ্য টপ লিডার ছিলেন, তিনি যখন রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন এবং স্বাভাবিকভাবেই তিনি কোনো নির্বাচনের মধ্য দিয়ে তিনি মানে ক্ষমতায় আসেননি, তখন মানে তিনি একটি অর্ডিন্যান্স জারি করেছিলেন, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন। একটি কথা ভুলে, এবং সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স যেটা ছিল সেটা হচ্ছে যে মানে মিলিটারি টেক ওভার থেকে শুরু করে হোয়াট এভার দ্য মানে প্রসিডিউরস টেকেন বাই দোজ রেজিম অর পিরিয়ড, এগুলো সব কিছু ভ্যালিডেটেড করার জন্যেই আপনার ইনডেমনিটি আইনটা ছিল। অর্থাৎ ইনডেমনিটি আইনটি শুধুমাত্র একটি বিচারিক প্রক্রিয়া বন্ধর বিষয় না, টোটাল ওই সময়টির শাসন, ওই সময়টির মানে আপনার মনে করেন, যেমন মনে করেন আপনার একদলীয় শাসন ব্যবস্থা বিলোপ, এটা একটা অর্ডার ছিল। আপনার সংবাদপত্রের নিষেধাজ্ঞার প্রত্যাহার করে না, এটা একটা ইয়ে ছিল। ইত্তেফাকের মতো পত্রিকা এগুলো বন্ধ ছিল, বা ইত্তেফাক রাষ্ট্রীয় মালিকানা ছিল। তো এই সমস্ত এই তৎকালীন সময় যে সমস্ত স্টেট যেই পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলোই ছিল আপনার টোটাল ইনডেমনিটির মধ্যে, উইদিন ইনডেমনিটি। আর বাংলাদেশি ইনডেমনিটি আইনটি কিন্তু ইট ওয়াজ নট অনলি খন্দকার মোস্তাক, তিনি যে প্রথম মানে ইনডেমনিটি আইনটি বাংলাদেশে প্রচলন করেছেন তা না, কিন্তু
বাংলাদেশ ইনডেমনিটি আইনটি প্রচলন করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন মানে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। ফার্স্ট বাংলাদেশ ইনডেমনিটি আইনটি কিন্তু তিনি করেছিলেন। সেই ইনডেমনিটি আইনটি ছিল রক্ষী বাহিনীর হাতে যখন প্রতিনিয়ত আপনার মানে মানুষ যখন খুন হচ্ছিল, পার্টিকুলারলি আপনার মানে দিদ অ্যান্ড অপোজিশন, বিশেষ করে বামপন্থী যারা মানে জাসদ বামপন্থী অথবা যারা ন্যাপের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, মানে তৎকালীন বামধারা রাজনীতিতে যারা যুক্ত ছিলেন, তাদের অনেক নেতাকর্মী আপনার রক্ষী বাহিনীর হাতে মানে নির্মমতার শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। এবং আপনি নিশ্চয়ই আপনার স্মরণ আছে, এটা খুব ঐতিহাসিক রায় ছিল মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেটা হচ্ছে আপনার সাম্যবাদী দলের নেতা কমরেড শান্তি সেন এবং কমরেড অরুণা সেন, মানে তারা স্বামী স্ত্রী ছিলেন। তো সেখানে কমরেড শান্তি সেন তো গোপন রাজনীতি করতেন, আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করতেন। অরুণা সেন তার স্ত্রী, তিনিও সাম্যবাদী দলের রাজনীতির সাথে ছিলেন। তো তাদের কিশোর পুত্র ছিল আপনার চঞ্চল সেন। চঞ্চল সেনকে আপনার মানে অ্যাবডাক্ট করা হলো, রক্ষী বাহিনী তাদেরকে অ্যাবডাক্ট করে ফেললো। তাদের এখন যেমন গুম হয়েছে তখন ওই চঞ্চল সেনকে গুম করা হলো। তো চঞ্চল সেনের যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন মিসেস অরুণা সেন, কমরেড অরুণা সেন, তিনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে একটা হেভিয়াস কার্পাস করলেন। হ্যাঁ, আমি বলছি হেভিয়াস কার্পাস করলেন। ওই হেভিয়াস কার্পাসের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হলো যে খুন গুম এই সমস্ত ব্যাপার, রক্ষী বাহিনীর এগুলোর ব্যাপারে একটা মানে জবাবদিহিতার আনার ব্যাপারে একটা হেভিয়াস কার্পাস করলো। এবং তখন সুপ্রিম কোর্টের স্ট্রং রুল ছিল। তো ওইটা যাতে গভর্নমেন্ট যাতে কমপ্লাই করতে না হয়, রক্ষী বাহিনীকে যাতে মানে এইটার জবাবদিহি করতে না হয়, তখন ইমিডিয়েটলি রক্ষী বাহিনীকে প্রোটেক্ট করার জন্য, রক্ষী বাহিনীর কর্মকাণ্ডগুলোকে প্রোটেক্ট করার জন্য, হত্যা গুম খুনের ঘটনাগুলোকে প্রোটেক্ট করার জন্য বা ঢাকা দেওয়ার জন্য তখন ফার্স্ট ইনডেমনিটি আইনটি ইন্ট্রোডিউস করা। আমি এটা জাহিদুল হাসান পিন্টু, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? জি, এখানে প্রধানমন্ত্রী ভেরি জেনুইনলি ওনার যে আক্ষেপ, ওনার ক্ষোভ, ওনার যে এই ভয়াবহ হত্যাযোগ্য সম্পর্কে তো উনি বলেছেন, কিন্তু আক্ষেপটা হচ্ছে এইটা যে এখন অনেক মানবাধিকার নিয়ে আলোচনা হচ্ছে, তো আগের সেই সময় অনেকে সোচ্চার ছিলেন না, অনেকেই সেটা নিন্দা করেন নাই, কথা বলেন নাই, ইনডেমনিটির কথা বলেছেন এখানে এস এম কামাল ভাই। তো আপনি কি মনে করেন যে সেই ঘটনার তো নিন্দা অবশ্যই করতে হবে, আবার এটা ধারাবাহিকতায় বাংলাদেশ যেখানে এসে পৌঁছেছে, এখন আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন মানবাধিকার পরিস্থিতি যখন আলোচিত হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা রাজনৈতিক বিষয়। এখানে যদি আপনি বিভিন্ন পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গিয়েছে, আপনি যদি নির্মোহ দৃষ্টিতে দেখতে চান একটি হত্যাকাণ্ড, তার বিচার করা যাবে না, এই অধ্যাদেশ বা আইন যে ব্যক্তিই করবেন তিনি একটি মানবতা বিরোধী অপরাধ করেছেন। সেটা খন্দকার মোশতাক করেন অথবা সে আইন জেনারেল জিয়ার আমলে সংসদে পাশ হোক অথবা পরবর্তীতে বিলটি বাতিলে বাধা দেয়া, যারাই এই আইনটিকে তৈরি করেছেন, পাশ করিয়েছেন এবং আইনটি বাতিল করতে বাধা দিয়েছেন, প্রত্যেকেই এখানে মানবতা বিরোধী অপরাধী বলে আমি মনে করি। প্রথমত আপনি দেখেন, এখানে শুধু খন্দকার মোশতাকের নাম আসে বা জেনারেল জিয়াউর রহমানের নাম আসে। যে সংসদে এটি পাশ হয়েছিল 1979 সালের 6 এপ্রিল জাতীয় সংসদে এটি পাশ হয়। ওই সংসদে যারা এটার পক্ষে ভোট দিয়েছে, যারা বলে নাই যে এই 75-এর 15 আগস্ট থেকে 6 এপ্রিল পর্যন্ত যা কিছু সামরিক ফরমানকে বৈধতা দিয়েছে দেখ, কিন্তু এর মধ্যে যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই অধ্যাদেশ নাম্বার 50 নম্বর অধ্যাদেশটি রয়ে গিয়েছিল, সেটার ব্যাপারে আপত্তি করা উচিত ছিল ওই রাজনীতিবিদদের। ওই সংসদে যারা এটার পক্ষে ভোট দিয়েছেন তারাও দায়ী। এর পরবর্তীতে জেনারেল এরশাদ বলেন এবং 91 থেকে 96 খালেদা জিয়ার সরকার বলেন, প্রত্যেকেই এই অপরাধী বলে আমি মনে করি। তার কারণ ধরেন সামরিক সরকার বা মোশতাক সরকার সেটা পাশ অধ্যাদেশ জারি করেছে, সামরিক সরকার সেটাকে অনুমোদন দিয়েছে, জেনারেল এরশাদ এসে তাদেরকে আরেক ধাপ এই খুনিদেরকে প্যাট্রোনাইজ করেছে। তারপরে আপনি যদি আসেন 91 সালের সংসদে, আমার যতদূর মনে পড়ে, জহির আপনিও সংসদে যেতেন রিপোর্টার হিসাবে, আমিও যেতাম। 91 সালের সংসদে সালাউদ্দিন ইউসুফ সাহেব এই আইনটি বাতিল করার জন্য বিল উত্থাপন করেছিলেন সংসদে, যেটা 96 সালের 30 মার্চ পর্যন্ত যে সংসদ বহাল ছিল সেই সংসদে এই বিলটি বাতিল করেনি।
মানে আইনটি বাতিল বিলটি আইন হিসাবে নিয়ে আসেন। তার মানে কি দাঁড়াচ্ছে, 75 থেকে 96 পর্যন্ত প্রত্যেকেই বঙ্গবন্ধুর খুনিদের প্যাট্রোনাইজ করা, কেউ সরাসরি, কেউ পরোক্ষভাবে, কেউ নানাভাবে সুবিধা দিয়ে তাদেরকে আপনার বহাল রেখেছেন। তার মানে দাঁড়াচ্ছে এই যে মানবতা বিরোধী অপরাধের কথা বলেন, প্রত্যেকে এর জন্য দায়ী। এর জন্য ওই যে শুরুতে বললাম খন্দকার মোশতাক আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে, আওয়ামী লীগ নেতা তখন যারা এটার আপত্তি করে নাই, ওই আওয়ামী লীগ নেতারও এটার জন্য দায়ী। সেই আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আপনার 30শে মার্চ যে সংসদ বহাল ছিল, 1991 সালের সংসদ 1996 সাল পর্যন্ত, প্রত্যেকে এর পেছনে দায়ী। তার কারণ আপনি এত বড় জঘন্য হত্যাকাণ্ড, সেটা আপনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারপর আপনার বিচার করতে দিবেন না, এইটা আপনার কোনো আইন কানুন যুক্তি বা এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনি এই সিরাজ শিকদার হত্যা, প্যাট্রিস লুমুম্বার হত্যা, হাজার রকমের উদাহরণ আনতে পারেন, সেইটাও আমি মনে করি ভিন্ন উদ্দেশ্যটা খারাপ। কারণ এই হত্যাকাণ্ডকে এই হত্যাকাণ্ড দিয়েই আপনাকে জাস্ট বিচার বিশ্লেষণ করতে হবে, 8-10টার সঙ্গে আপনি মিলাতে পারবেন না। তারপরে শুনি পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক ইতিহাসে রাজনীতিবিদদের হত্যা করা হয়েছে, আশেপাশেও হয়েছে, আপনি উদাহরণ পাবেন না সেখানে তার শিশুপুত্রকে হত্যা, তার আত্মীয় বা ওই অন্তঃসত্ত্বা নারীকে হত্যা, এই ধরনের পাবেন না। আপনি প্রতিহিংসার কথা বলছেন, রাজনীতির প্রতিহিংসা থাকে, আপনার সঙ্গে আমার প্রতিহিংসা হয়ে বুঝলাম আপনাকে মেরে ফেলতে চাইলাম, আমাদের দেশে এটা ছিল, এখনো যে নাই তা না। আমি বলছি যে ওই যে শিশু নারী এই হত্যাকাণ্ডগুলো, এই কারণেই এগুলোর বিচার তাৎক্ষণিকভাবে যদি হতো, আপনি দেখতেন এর পরবর্তীতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড, সেগুলোর অন্তত আপনার সাহস পেত না। যেটা আপনার 2004 সালের 21শে অগাস্ট পর্যন্ত আপনি দেখেন, আজকে এটা বিচার হয়েছে, কিন্তু এই বিচারটাই আওয়ামী লীগ শেষ করে যেতে পারছে না, আজকে 18 বছর হয়ে গেছে। তার মানে কি, ওই যে রাজনীতির ভিতরে আপনি এগুলো ঢুকিয়ে দিয়েছেন, বিচার করলেও রাজনৈতিক ইমপ্রেশন তৈরি করে দেয় এক গ্রুপ, আরেক গ্রুপ এটাকে আপনার মনে করে যে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে। জনাব পিন্টু, এই প্রেক্ষাপটে যেটা জনাব এস এম কামাল হোসেনও বলেছেন যে 75 এবং 2004-এর ঘটনার, সেটার কি লেগেসি বা সেটা আজকের বাংলাদেশে যে মানবাধিকার প্রশ্ন নিয়ে এখন অনেক প্রশ্নগুলো উঠছে, এগুলো কি এগুলোর কনসিকুয়েন্স হিসেবে আপনি মনে করেন কিনা যে বাংলাদেশে এখন, এবং এই প্রশ্নগুলো যারা করছে তারা কতটা যৌক্তিক এখন বর্তমান বাস্তবতায় যে মানবাধিকারের প্রশ্নগুলো? বাস্তবতায় আপনি যদি বলেন এখন যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এগুলোরও প্রত্যেকটার বিচার হওয়া উচিত, এগুলোরও প্রত্যেকটার যেগুলো অভিযোগ আসছে তদন্ত করা উচিত, সত্যি না মিথ্যা। ধরেন মিথ্যা, সরকার তো বলছে এগুলি মিথ্যা অভিযোগ, সরকারের উচিত এই মিথ্যা, এটা যে অভিযোগটা মিথ্যা এটা প্রমাণ করা, এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এখন বিরোধী দল যদি বলে যে এটা সরকারকে বিব্রত করার জন্য করছে, তো সরকারের দায়িত্ব ছিল এটা যে মিথ্যাটা প্রমাণ করা। আর কিছু যে ঘটছে না এটা তো আপনি বলতে পারছি না, আমরা তো চোখ কান খোলা দেখি, কিছু কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো ঘটছে, কিন্তু এটার সঙ্গে যদি আপনি অতীত মিলাতে চান মিলাতে পারেন, কারণ আপনি অতীতের কথা মনে রেখে বর্তমানে এসে ভবিষ্যৎটা দেখবেন। তো এই যদি বিচারটা ঠিক মতো হতো, যদি 79 সালের পার্লামেন্টে এটা পাশ না হতো, খন্দকার মোশতাক এটা জারি না করতেন, যদি এরশাদের আমলে বা বিচারটা হতো, অথবা খালেদা জিয়ার গণতান্ত্রিক আমল 91 সালে বিচারটা হতো, আজকে এই কথা বলার সুযোগ পেত না। তো এই কথাগুলোর সুযোগ আমরা রাজনীতিবিদরা দিয়েছি। তো এখন আমি মনে করি যে ওই বিচারটা হয়ে গেছে এবং পলাতক রয়েছে অনেক আসামি, 21শে অগাস্টের মামলারও বিচার কার্যকর হওয়া উচিত। এখন যতগুলো অপরাধ ঘটছে এগুলোরও বিচার করে কার্যকর করা উচিত। সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করব। আপনি জনাব এস এম কামাল বলছিলেন যে আপনার বিরতির আগে যে বক্তব্যগুলো রেখেছেন জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন এবং জাহিদুল হাসান পিন্টু, এই প্রসঙ্গে কিছু আপনি যোগ করতে চাচ্ছেন? আর আমি আপনার বলি, দেখেন জনাব রিপন সাহেব 72 থেকে 75 প্রসঙ্গে তুলে আনছেন, তখন ইন্ডেমনিটি অ্যাক্ট হয়েছে। হ্যাঁ, একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ বঙ্গবন্ধু গড়তে চেয়েছিল, ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো বাংলাদেশ। সেই বাংলাদেশ যখন বঙ্গবন্ধু গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলেন, সেই সময়ে যারা বিপ্লবের কথা বলে পরাজিত মুসলিম লীগাররা, 71-এর যুদ্ধ অপরাধীরা আর অতি বিপ্লবীরা স্লোগান দিল মুসলিম বাংলা, থানা লুট করলো,
ঈদের জামাত আওয়ামী লীগের এমপিকে গুলি করে হত্যা করলো, পাটের গুদামে আগুন দিল, রেল লাইন উপড়ে ফেললো, রাত্রে মানুষের বাড়ি ডাকাতি শুরু করলো, তাদেরকে কি করবে? যারা থানা লুট করে, যারা ঈদের জামাতে এমপিকে গুলি করে হত্যা করে, যারা রেল লাইন উপড়ে ফেলে দেয়, পাটের গুদামে আগুন দেয়, তারা কোনো রাজনৈতিক কর্মী না সন্ত্রাসী না ডাকাত? আর উনি যেটা বললেন যে মুস্তাক থেকে জিয়াউর রহমান অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে তাদের অবৈধ ক্ষমতা বৈধতা দেওয়ার জন্য 79-এর পার্লামেন্ট আইন করলেন। আর করলেন কি? বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না। ঠিক আছে, তাদের অবৈধ ক্ষমতা বৈধতা করার জন্য ইন্ডেমনিটি দিতে পারে। যদি জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের পিছনে না থাকে তাহলে কেন এই হত্যাকাণ্ডের জন্য আইন করা হলো, বিচার হবে না? শুধু জিয়াউর রহমান, উনি তো বললেন ওই সময় জিয়াউর রহমান ক্ষমতা অবৈধভাবে দখল করে বাংলাদেশের সংবিধানকে বুটের তলায় পিষ্ট করে উনি রাষ্ট্রপতি হলেন কিসের অধিকারে? কোন সংবিধানের বলে রাষ্ট্রপতি হলেন জিয়াউর রহমান? এবং উনার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, পথ পরিষ্কার রাখার জন্য আপনি দেখেন বাছাই করে মুক্তিযুদ্ধের পক্ষে শত শত সেনা অফিসার জওয়ানদের হত্যা করলেন। এক কুমিল্লা ক্যান্টনমেন্টে এক রাত্রে 70 জনের মতো, এই যে আমার সাংবাদিক জাহিদ হোসেন পিন্টু আছেন, উনি একটা বইতে লিখেছেন 70 জন সেনা কর্মকর্তা জওয়ানদের ফাঁসির নামে হত্যা করেছেন। অনেকে মরে নেই, তাকে ফেলে রেখেছেন। এইভাবে বিমান বাহিনীর 551 জন অফিসারকে হত্যা করেছেন। ওই 79-এর পার্লামেন্টে দাঁড়িয়ে সুদর্শন অলতাল বলেছিলেন, মাননীয় স্পিকার আমাদের কথা বলতে দিচ্ছেন না, পৃথিবীর সবচাইতে জঙ্গলি আইন, কালো আইন পাশ করলেন, রাষ্ট্রপতি হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কাউকে গুম করছেন, খুন করছেন, এই দিন না, ওই পার্লামেন্টে বলেছিলেন। এবং তারপর থেকে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জিয়াউর রহমান কারফিউ দিয়ে দেশটা পরিচালনা করছেন, দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, দেশকে পাকিস্তানের দ্বারায় ফিরিয়ে নিয়ে গেছেন। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006, উনি বললেন ইদানিং গুম হয়, আমি আপনার এটা দেই, 2005 সালের 1 জুন আপনার বিভিন্ন সংস্থাতে 178 জন, 52 জন, 313 জন, এবং এর মধ্যে নিহত হয়েছিল আপনার 209 জন ক্রসফায়ারিং হয়েছিল। এবং এমন একদিন আছে যে আপনার একদিনে 6 জন লোককে ক্রসফায়ার হত্যা করা হয়েছে। এবং উনরা যেটা বললেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনি তো জানেন 2002 থেকে 2003 9 মাসে 58 জন লোককে আইন শৃঙ্খলা রক্ষা মানে ক্লিন আউট অপারেশনের নামে হত্যা করেছে। আজকে উনরা যে মিথ্যে কথা বলছে, জাতিসংঘে সেটাতে ফিডব্যাক আসতেছে যে তথ্য দিচ্ছেন এটা মিথ্যা। এবং আপনি দেখেছেন আজকে বিশ্বের বিভিন্ন দেশ জাতিসংঘে এই অক্টোবর মাসের 11 তারিখ বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য হয়েছেন, হাইয়েস্ট ভোট পড়ে 168টি দেশ বাংলাদেশকে নির্বাচিত করেছেন। আর উনাদের আমলে সালাউদ্দিন কাদের ওয়াইসি সদস্য সচিব না সচিব নির্বাচন করছিল, মহাসচিব পারেন এই নির্বাচিত। অর্থাৎ মুসলিম দেশগুলো বিএনপি সরকারকে প্রত্যাখ্যান করেছিল। ডক্টর রিপন, উনি যেই মানে কথাগুলো বলেছেন আমাদের মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, বিএনপি সম্পর্কে, বা আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে, এই কথাগুলোর মধ্যে কোনো মানে আমি নতুনত্ব দেখি না। মানে 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 প্রতিদিনই ওনারা বলবেন এই কথাগুলো, বলেন না না ঠিক আছে, আমাকে বলতে দেন, আমি আপনার সঙ্গে কথা মানে চুপ ছিলাম। এখন কথা হচ্ছে, আমি প্রথম ওনার একটা কথা দিয়ে শুরু করি। উনি বললেন যে মানে এখন মিথ্যা বেরোচ্ছে, বললেন তো না, একই সঙ্গে এটাও বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, সেটা তো আছে। আমি বলছি এখন মিথ্যা কেমনভাবে শুরু হচ্ছে, আমি আপনাকে মানে একটা মানে ঘটনা বলি। গত 16 অক্টোবর, এই যে 2 দিন আগে,
গত 16 অক্টোবরে এপি, আপনি সাংবাদিকতা তখন এপি ইজ ইন্টারন্যাশনাল ফেমড মানে নিউজ অর্গানাইজেশন, এপি একটা মানে ফ্যাক্ট চেক করলো কি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একজন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, উনি বললেন যে জাতিসংঘ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সফল প্রধানমন্ত্রী হিসেবে তাকে মানে করা হয়েছে, মানে স্বীকৃতি দেওয়া হয়েছে। উনি ওনার ফেসবুকে লিখলেন, দ্যাট ফেসবুক ওয়াজ অপারেটেড বাই দ্য হেলথ মিনিস্ট্রি। ওনাকে কোট করে বাংলাদেশ সংবাদ সংস্থা, রাষ্ট্রীয় বার্তা সংস্থা, তারা এই নিউজটা পরিবেশন করলেন। তারপরে মানে আপনার পার্বত্য চট্টগ্রামের বিষয়ক আপনার প্রতিমন্ত্রী বীর বাহাদুর, তাকে মানে তিনি এইটাকে অভিনন্দন জানালেন, এবং এরপরে আওয়ামী লীগের লোকজনের পক্ষ থেকে ফেসবুকে একেবারে অভিনন্দন সয়লাভ হয়ে গেল। তো এখন কত হচ্ছে এরপরে মানে আপনার এপি একটা ফ্যাক্ট চেক করলো, আপনি জানেন ফ্যাক্ট চেক করার একটা ব্যাপার আছে। ফ্যাক্ট চেক করার পরে দেখা গেল যে এটা একেবারে সর্বৈব মিথ্যা, এটা আদৌ এরকম হয়নি। একই ঘটনা 2018 সালে বাংলাদেশ পার্লামেন্টে আপনার সিঙ্গাপুর ভিত্তিক একটা অর্গানাইজেশন নাম দিয়ে বলা হলো, সেখানে প্রধানমন্ত্রীকে মানে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলা হয়েছে, এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তৎকালীন মন্ত্রী এমপিরা তাকে টেবিল চাপড়ে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী এই ব্যাপারে আদৌ প্রতিবাদ করেননি। এবং এপি রিপোর্টে, গত 16 অক্টোবর রিপোর্টে এপি উল্লেখ করেছে যে সেই সিঙ্গাপুর ভিত্তিক অর্গানাইজেশনটির ব্যাপারে যখন তারা সার্চ করার পরে গুগলে তাদের কোনো ওয়েবসাইটই খুঁজে পাওয়া গেল না। তো এমন একটি প্রতিষ্ঠান যারা মানে পৃথিবীর বিভিন্ন প্রধানমন্ত্রীদের উপর ট্র্যাকিং করে, মনিটরিং করে, তাদের পারফরমেন্স মনিটর করে। এটা তো বিএনপি বেলাও হয়েছে, কানাডা থেকে। আমি যদি থাকে উনি বলবেন মানে কবে, আমি দিন তারিখ দিয়ে বললাম এরকম, এটা কোনো এরকম ইন্টারন্যাশনাল এজেন্সি এটা মানে এরকম ফ্যাক্ট চেক করে বলেনি, কিন্তু এটা ওনাদের বেলায় বলেছে। তো তারপরে আপনার মানে এই যে মিথ্যাচার, অসত্য তথ্য দিয়ে নিজেদের ঢাকঢোল পেটানোর ব্যাপারটা কখন হয়? তখনই হয় যখন নিজের দেশের মানুষের কাছে তার যখন জনপ্রিয়তা হ্রাস পায়, যখন নিজের দেশের মানুষের সমর্থন থাকে না, তখন তাদেরকে বিদেশের কথা বলতে হয় যে বিদেশ আমাদেরকে এটা বলেছে, আমাদেরকে ধন্য করেছে, আমরা গণতন্ত্রের নহর বইয়ে দিয়েছি, এই কথাগুলো তাদেরকে বলতে হয়, এবং সেটাই তারা করেছেন মোটামুটি। উনি আমি আসছি, আমি আসছি বাংলাদেশে। আমার পয়েন্টে শেষ করতে তাহলে আমি বন্ধ রাখি, আপনি বলেন। আপনি অনেকক্ষণ বলেছেন, এখন আমাকে বলতে। আপনি আগে অনেক সময় বলছেন, আমার চেয়ে বেশি বলছেন ভাই। তো এখন এই যে নইলে কিন্তু আমি আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে যে আপনার আজকে যদি কোনো বাহিনীতে যদি বিশৃঙ্খলা হয়, এই সরকারকে যদি টপল করতে চায়, কোনো যদি কনস্পিরেসি, আপনারা দেখতে পাচ্ছেন না। আজকে তো আপনি দেখলেন পুলিশের মধ্যে যেহেতু কোর্ট মার্শালের ব্যাপার নাই, পুলিশের 5 জন এসপি, নিউজটা আপনি পাঠ করলেন, 3 জনকে আপনি বললেন যে 3 জনকে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, আপনার সচিব মানে অবসরে পাঠানো হয়েছে। একই কথা, তাদের চাকরির মেয়াদ তো শেষ হয়নি। তাদের যদি মানে আপনার যদি কোর্ট মার্শালের ব্যাপার থাকতো, এটা করা হতো। আচ্ছা, এখন সেনাবাহিনীতে বা সামরিক বাহিনীতে, সশস্ত্র বাহিনীতে আপনার ওখানে বিশৃঙ্খলার জন্য শাস্তি হচ্ছে কোর্ট মার্শাল, এবং সেই কোর্ট মার্শালে ট্রেডিশনাল কোনো বিচারক মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকরা বিচার করেন না। সামরিক বাহিনীর ফরম্যাটে সারা পৃথিবীতে সেখানে আপনার ট্রাইব্যুনালটা হয় মানে মিলিটারি ট্রাইব্যুনাল, এবং তাদের বিচারটা ওইভাবেই হয়, এবং জেনে শুনেই সামরিক বাহিনীতে মানুষ ভর্তি হয়, জেনে শুনেই মানুষ মানে আপনার মানে চাকরি করেন, এবং জেনে শুনে তারা রিটায়ারমেন্টে তাদের কোনো ক্ষোভ থাকে না। পুলিশে আপনি এক ভদ্রলোকের 25 বছর চাকরি হয়েছে, মাত্র অনেক বছর চাকরি করে 1 বছর আগে তাকে মানে বিদায় করলো বলে তার অনেক কান্নাকাটি ইত্যাদি, এবং তার একটা ভাইরাল শুনলাম, মানে ফেসবুকে শুনলাম যে আল্লাহকে যতবার তিনি স্মরণ করেন, বঙ্গবন্ধুকে নাকি মানে ওনার ভাষায় মানে সেভাবে স্মরণ করেন। এইটা বলার পরও কিন্তু তিনি রেহাই পান নাই, তার মানে গেছে, কি বলে মানে চাকরি গেছে। কিন্তু সেনাবাহিনীতে কিন্তু কান্নাকাটির কোনো ব্যাপার নাই। আপনি লেফটেন্যান্ট হয়েছেন, ক্যাপ্টেন হয়েছেন, মেজর হয়েছেন, আপনাকে যদি সার্ভিসের তাদের প্রশ্ন, তাহলে আপনি ওয়ান ভেরি ফাইন মর্নিং দে ক্যান গিভ ইউ দ্য লাভ লেটার, আপনাকে মানে ডিসমিস করে দিতে পারে, অব্যাহতি দিতে পারে, বাট এটা ইউ ক্যানট গো ফর এনি ট্রাইব্যুনাল, আপনি কোনো ট্রাইব্যুনাল বিচারও চাইতে পারেন না। তো এটা তো এক একটা বাহিনীর এক একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সেটা চলে। তো আপনি জানেন যে 75-এর পরে সেখানে পাল্টা নানা ধরনের ঘটনাগুলো ঘটেছে। তখন আপনার গভর্নমেন্টকে টপল করার জন্য নানা ধরনের, এই যে কর্নেল ফারুক রশিদরা 18 বার বাংলাদেশে ঢুকে তারা গভর্নমেন্টকে টপল করার চেষ্টা করেছিল,
ঠিক আছে? তো এই ধরনের পরিস্থিতি, এবং জাপানের, আপনি জানেন জাপান এয়ারলাইন্সের একটা জাল বলে, তাদের একটা বিমান হাইজ্যাক করে বাংলাদেশে নিয়ে এসেছিল, এবং তখন বিমান বাহিনীর এবং কর্নেল তাহেররা সেনাবাহিনীর মধ্যে আপনার বিপ্লবী বাহিনী বানিয়েছিল, মানে সেনাবাহিনীর অভ্যন্তরে, এবং সেইখানে আপনার বিপ্লবের নামে তারা ভেতরে আপনার বলছে যে সিপাই হাবিলদার ভাই আমাদের এর উপরে কোনো অফিসার নাই। এখন আপনার সেনাবাহিনীর মধ্যে কর্নেল তাহেরদের বিপ্লবের কারণে যে সমস্ত অফিসারগুলো নিধন হয়েছে আপনার 3 নভেম্বরের পরে বা এই পিরিয়ডটাতে, তো এটা তো সেনাবাহিনীকে এই ট্রমা এটা তাকে ফেস করতে হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সেনাবাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য, আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য, আমাদের সভরেন্টির এগেইনস্টে যে কনস্পিরেসি চলছিল, আমাদের স্টেট সভরেন্টির বিরুদ্ধে যে কনস্পিরেসি চলছিল, এটাকে স্টেবল করার জন্য তৎকালীন যারা সেনা নেতৃত্বে যারা ছিলেন পিন্টু, এই যে আলোচনাটা আপনি একজন জার্নালিস্ট হিসাবে পাল্টাপাল্টি প্রতিহিংসা, এটার তো আর কোনো অবসান আর হবে বলে কি মনে হচ্ছে কিনা আপনার, বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে বা যা হচ্ছে? এটা শুনেন, এটার অবসান হবে তখনই যখন আমাদের রাজনীতিবিদরা তাদের অতীতের ভুলগুলো স্বীকার করে নেবেন। সেটা তো করেন না। এই যে পাল্টা ডিবেট হতে পারে, কিন্তু তথ্যর বিকৃতি ঘটান। তথ্য নিয়েও যখন বিকৃতি ঘটাবেন তখন আপনার এগুলো চলতে থাকবে। আর রাজনীতিবিদরা কিছু তথ্য বিকৃতি ঘটাবেন, এটা সারা পৃথিবী জুড়েই ঘটে, সেটা নিয়ে কিন্তু ডিবেট নাই। পলিটিশিয়ানরা মিথ্যা কথা বলেন, কেন বলেন? প্রতিশ্রুতি দিতে হয়, সেটা নিয়ে কিন্তু কারো কোনো আপনার আপত্তিও নেই। রাজনীতিবিদরা ভালো ভালো প্রতিশ্রুতি দিবেন যেগুলো পরবর্তীতে রাখবেন না, এগুলো সবই মানে। কিন্তু ইতিহাস নিয়ে যখন কথা বলবেন, সেই ইতিহাসটা যদি আপনি সঠিকভাবে তুলে না ধরেন, বিকৃতি ঘটান, তাহলে আপনার একের পর এক এগুলো ঘটতে থাকবে, আপনি থামবে না। আপনি কোন যুক্তিতে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রাখবেন? আপনি কোন যুক্তিতে 21শে আগস্টের ঘটনার বিচার করবেন না? আপনি কোন যুক্তিতে, সেটা যদি জিয়াউর রহমানের হত্যার বিচার হয়, কেন করবেন না? এইগুলো তো করা উচিত ছিল। এই সমাধানগুলো আমাদের রাজনীতিবিদরা করেন নাই, এই ডিবেটের মধ্যেই থেকে গিয়েছেন, যে কারণে অতীতটা বারবার আসে। আপনি যখন ঐকমত্যের কথা বলবেন, আপনি যখন অ্যাকোমোডেশনের কথা বলবেন, আপনি যখন এই ন্যাশনাল ইউনিটির কথা বলবেন, তখন কিছু বেসিক জায়গায় আপনাকে এক হতে হবে। আপনি সেই বেসিক জায়গাগুলোকে আপনি এক হচ্ছেন না কেন? বেসিক জায়গায় এক না হওয়ার পেছনে যেটা পাওয়ারটা মূল কারণ মনে করেন কিনা? যদি পাওয়ারটা শেয়ার্ড হতো বা ট্রান্সপারেন্সি আসতো, গভর্নেন্স থাকতো, সিস্টেম ডেভেলপ হতো, তাহলে হয়তো এই বিষয়গুলো বারবার করে এই আলোচনা। এখন প্রতিপক্ষ তো বারবারই তাদের স্বার্থে, তাদের যখন যার যেটা সুবিধা সেই অনুযায়ী আলোচনাগুলো তোলেন এবং সেটাকে জাস্টিফাই করেন, মনে করেন কিনা? হ্যাঁ, না, এটা তো আমি দ্বিমত করছি না আপনার সঙ্গে, এটা করছে, কিন্তু এটা কেন করছে এই জায়গাটাই তো আপনার আসতে হবে। কিছু জায়গা আমি তো যখন ধরেন আজকে থেকে যদি আমি শপথ নেই যে আমরা এই দেশটার মধ্যে থেকে দুর্নীতি দূর করব, আমরা এই দেশে সাম্প্রদায়িক রাজনীতি রাখবো না, যেটা 19 নভেম্বর 1990 সালের 3 জোটের রূপরেখায় ছিল, আমরা এই জবাবদিহিমূলক সরকার চালু করব, এটা যদি করতে যাই তখনই আমার অতীতের কিছু মিসডিডকে আপনার করতে হবে। আপনি যদি ধরেন অতীতে আওয়ামী লীগ যদি আপনার দুর্নীতি করে থাকে, অতীতে বিএনপি যদি দুর্নীতি করে থাকে, আপনার বিচারটা করতে হবে। আপনার যদি এখন যেন আজকে থেকে যা হবে তাই শুধু হবে, অতীত ভুলে যেতে হবে, এটা হলে তো আপনার চলবে না। সো এই কারণে ওই বিচারটা যখন করবেন আপনি সেখানে পলিটিক্স দেখবেন। 21শে আগস্টের মামলার বিচার যখন করবেন ওখানে আপনি পলিটিক্স ঢুকাবেন, তাহলে কেমনে হবে? তো ওই জায়গাটায় আমি বলছি যে এটা মুক্তিযুদ্ধ থেকেই শুরু। বুঝলাম যে মুক্তিযুদ্ধের বিরোধিতা কেউ কেউ রাজনৈতিক কারণে করেছিল, তো আপনি এত বছর এসে আপনি যে ভুল করেছেন এটাও তো স্বীকার করেন না, আপনি তো ওই ক্ষমাটাও চান না, তো তাকে নিয়েও আপনি রাজনীতি করবেন। আবার আপনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বেন বলে আবার সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে রাজনীতি করবেন। জনাব হোসেন কামাল হোসেন, এই বিতর্কের বাইরে তো আমরা আসতে পারছি না, মানে পারা সম্ভবও না। আমরা কি অন্য প্রসঙ্গে যেতে পারি নাকি আপনি এখানে কোনো কিছু রেসপন্ড করবেন? দেখেন, রিপন সাহেব যে কথা কইল, জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক। উনি শান্তি চুক্তি করার পর কিন্তু
চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট উপাধিতে ভূষিত হয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা, আপনি কলম্বো বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষক ওনার প্রশংসা করছে, এবং আমেরিকার একজন সাংবাদিক 20 মার্চ অথবা 10 মার্চ 2020 শেখ হাসিনা সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছিলেন। মানে যদি আপনার কিভাবে দারিদ্র বিমোচন করতে হয়, এটা জো বাইডেনের উদ্দেশ্যে লিখেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুকরণ করা উচিত। আর উনরা যেটা বললেন বিএনপি, যে অমিত শাহ টেলিফোন বললেন খালেদা জিয়ার ফোন করছে, অমিত শাহ বললেন না করি নাই। 6 জন সিনেটর, আপনি ভালো জানেন এবং রিপন ভাই জানেন, উনি আন্তর্জাতিক 6 জন সিনেটরের বিবৃতি জাল করে ফেলালেন। এটা আমাদের দায়িত্বশীল কেউ করে নাই, কিন্তু তারেক জিয়ার একজন প্রতিনিধি বিভিন্ন পত্রপত্রিকা আসছে, যেই করুক 6 জন, তখন কিন্তু বিএনপি প্রতিবাদ করে নাই, পরে করছে, যখন সিনেটররা নিন্দা জানাইছে তারপরে করছে। উনি কানাডার থেকে একটা পুরস্কার আনছেন, এটা তো পত্রপত্রিকায় পরে বেরিয়েছে যে এটা বুয়া, কি গণতন্ত্রের মা নাকি এটা বেগম খালেদা জিয়া দিতে পারে আমার কোনো, কিন্তু এটা বুয়া। এই বুয়া মিথ্যা তথ্য দেয়া, বিভিন্ন লোকের টেলিফোন ব্যবহার করে কর্মীদের চাঙ্গা করা। অমিত শাহ ফোন করছে কর্মীরা চাঙ্গা হবে, কিন্তু অমিত শাহ কইছে না করি নাই। এইগুলো বিএনপির, এটা আওয়ামী লীগ ই করেন। আর উনি বললেন সার্বভৌমত্ব রক্ষার জন্য, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য সেদিন সেনাবাহিনীকে শৃঙ্খলায় আনা, কাদের করছে আপনি দেখেন। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, অর্থাৎ পাকিস্তানকে খুশি করার জন্য জিয়া রহমান যেমন ইনডেমনিটি অ্যাক্টের পক্ষে সমর্থন করেছেন, জিয়া রহমান বঙ্গবন্ধুর খুনিদের সামাজিকভাবে, আর্থিকভাবে, প্রশাসনিকভাবে পুনর্বাসন করেছেন, ঠিক পাকিস্তানকে খুশি করার জন্য, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য, সার্বভৌমত্বের বিরুদ্ধে বাঙালির মুক্তির জন্য যে সেনা অফিসাররা যুদ্ধ করেছিল, বাছাই করে তাদেরকে হত্যা করেছেন। আপনি দেখেন, তাদেরকে হত্যা করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে সেনা অফিসার জওয়ানদের হত্যা করেছেন। এবং উনিটা বললেন জিয়া রহমানের, আমার ভাই পিন্টু বললেন জিয়া রহমানের হত্যাকাণ্ডের বিচার, ওই সময় সংসদ চলছিল, আমাদের নেতা সালাউদ্দিন ইউসুফ ওই সংসদে দাঁড়িয়ে বলছিলেন আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, এই হত্যাকাণ্ডের বিচার চাই। সালাউদ্দিন ইউসুফ, বিএনপি খালেদা জিয়া 10 বার না 11 বার প্রধানমন্ত্রী ছিল, জিয়া রহমানের বিচারের কাজ শুরু হয়েছে। আমি তো বলি খালেদা জিয়া জিয়া রহমানের বিচার চাইনি হত্যাকাণ্ডে। তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য না, পাকিস্তানকে খুশি করার জন্য, এবং পাকিস্তান যে থেকে বাঙালি যে তার সার্বভৌমত্ব নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে সার্বভৌমত্ব ফিরে পেয়েছেন, বাঙালি যে একটি জাতি, স্বাধীন জাতি বিশ্বের দরবারে প্রতিষ্ঠা লাভ করেছেন, যে সেনা অফিসার বাঙালিরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেনাবাহিনীতে জিয়া রহমানকে দিয়ে তাদেরকে হত্যা করেছে পাকিস্তান না, এইটা হয়েছে বাংলাদেশে। এর বাইরে তো কিছু না। সার্বভৌমত্ব পাকিস্তানের সার্বভৌমত্ব, আমার ভাই যেটা বলছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য না, পাকিস্তানকে খুশি করার জন্য। যার ফলে আজকে দেখেন মির্জা ফখরুল সাহেব বলছে পাকিস্তান আমলে ভালো ছিলাম। একজন বিএনপির মহাসচিব, দ্বিতীয় ব্যক্তি, তিনি এই রেফারেন্স বলতে পারে যে পাকিস্তানের বিরুদ্ধে, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছেন। আমি জিয়া রহমানের যুদ্ধকে বিতর্কিত মনে করলেও জিয়া রহমান সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। জিয়া রহমান ওই স্বাধীন বাংলা সরকারের অধীনে চাকরি করেছেন, মেজর হিসেবে একটি যুদ্ধ করেছেন। সেই বাংলাদেশ দাঁড়িয়ে আজকে কি বলছে যে পাকিস্তান আমলে ভালো ছিলাম। আর জো বাইডেন কি বলতেছে, পাকিস্তান একটা বিপজ্জনক দেশ, আমেরিকান রাষ্ট্রপতি বলছেন। তাহলে মির্জা ফখরুল্লাহ পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছেন। পার্থক্য তো এইখানে। আপনি বলছেন রাজনীতি, আমার আলোচনা হতে পারে, কিন্তু চিন্তা চেতনায় বাংলাদেশকে ভালোবাসতে হবে। জি,
আওয়ামী লীগকে ভালো না বাসতে পারেন, আওয়ামী লীগের সাথে বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনায় বাংলাদেশকে ভালোবাসতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে এটি হচ্ছে আমাদের কথা, যে চিন্তা চেতনায় বাংলাদেশকে ভালোবাসতে হবে, এটা সবার জন্য প্রযোজ্য। আর উনি কতগুলো কথা বলেছেন, পার্টিকুলার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন বলেছেন, এটা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে পাকিস্তানে যখন বেনজির ভুট্টো যখন ক্ষমতায় আসলেন, তখন জুলফিকার আলী ভুট্টোর হত্যাকাণ্ডের বিচারের স্কোপ তার ছিল, কিন্তু তারপরেও তিনি প্যান্ডোরা বক্স ওপেন করতে চাননি, ফর সেক অফ পাকিস্তান। রাষ্ট্রের ক্ষমতায় যখন যারা থাকেন তখন সেই রাষ্ট্রের স্ট্যাবিলিটির প্রশ্নে, নানান ইনস্টিটিউশনের স্ট্যাবিলিটির প্রশ্নে, ইন্টারন্যাশনাল ইকুয়েশনের প্রশ্নে বা তাদের সাথে সম্পর্ক রক্ষার প্রশ্নে আপনি দেখবেন এই আওয়ামী লীগ আপনার দীর্ঘদিন ৭৫ সালের পরপর বলতো যে সিআইএ শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, আমেরিকা হত্যাকাণ্ডের পেছনে ছিল। আওয়ামী লীগের নেতারা সিরিয়াসলি কন্ডেম করতো ইউনাইটেড স্টেটসকে এবং তাদের লিডারশিপকে। আমরা এখনো বলি আমেরিকার ষড়যন্ত্রের সাথে জড়িত, বাট এখন কিন্তু তারা আমেরিকাকে এই স্ট্যান্স থেকে তারা অনেক যোজন হয়তো আপনার ব্যক্তিগতভাবে ২-৪ জন বলেন, কিন্তু যোজন দূরে তারা সরে গিয়েছেন। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আচ্ছা, তো এটা সত্য কথা যে আপনার সশস্ত্র বাহিনীতে আপনার শৃঙ্খলা আনা, নানা কিছু ব্যাপারে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, প্রেসিডেন্টের দায়িত্বে, অর্থাৎ দায়িত্বশীল জায়গায় থাকেন, তাদেরকেও অনেক কথা, অনেক সিদ্ধান্ত তাদেরকে মেপে নিতে হয়। উনি আমাদের পার্টির মহাসচিবের কথাটা বলেন এবং জো বাইডেনের একটা কথা বলেছেন। জো বাইডেন যে পার্সপেক্টিভ পাকিস্তানকে বলছেন, পাকিস্তান হ্যাজ এ বম, নিউক্লিয়ার বম। উনি বলতে চেয়েছেন যে এই বোমটা ম্যানেজমেন্ট করা, এটাকে সুরক্ষা করার মতন অ্যাবিলিটি, এটা তারা ব্যাখ্যাও দিয়েছে, এই অ্যাবিলিটি পাকিস্তানে আছে। অর্থাৎ এই বোমটা এনিহাউ সামহাউ যদি এটা অন্যকে টেক ওভার করে ফেলে অথবা দুর্ঘটনা ঘটে, তাহলে এটা একটা বিপজ্জনক ঘটনা করতে পারে। বাট অ্যাজ সাচ পাকিস্তান একটা ডেঞ্জারাস কান্ট্রি, এটা বাইডেন বলেননি, তারা শিফট করেছেন। এটা তো অলরেডি গতকালকেও তারা এটা ক্লিয়ারও করেছেন। আচ্ছা, যাই হোক, এটা আমেরিকা এবং পাকিস্তানের ব্যাপার, এটা আমার ব্যাপার না। কিন্তু আমাদের মহাসচিবকে নিয়ে যে কথাটা উনি এবং আরও আওয়ামী লীগের নেতারা প্রায় বলেন যে পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের আমলে ভালো ছিলাম, এই কথাটা কেন বলছেন? এটা তো সত্য কথা যে কোনো ইন্ডিকেটরে আমি আমেরিকার চেয়েও ভালো থাকতে পারি, কোনো ইন্ডিকেটরে আমি ইন্ডিয়ার চেয়েও ভালো থাকতে পারি। এখন যেমন মলমূত্র ত্যাগ করার যে ব্যাপারটা, অর্থাৎ আমাদের বাংলাদেশে আপনার যে ব্যাপারগুলো আপনার স্যানিটেশনের ব্যাপারটা, এটা বাংলাদেশ ইজ মাচ হায়ার দেন ইন্ডিয়ান ইন্ডিকেটরস। আচ্ছা, তো এখন আপনার গণতন্ত্রের সূচকে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে, সেটা হয়তো বিএনপি বলছে না, ইন্টারন্যাশনালি ইট ইজ এস্টাবলিশড। এখানে মানবাধিকার ইন্ডিকেটর বাংলাদেশ পিছিয়ে পড়েছে। এখানে আপনি দেখবেন, আমার নিজে আজকে আমি গতকালকে আমি মুন্সিগঞ্জে ফিরে এলাম। আমার মুন্সিগঞ্জে আমার পার্টির কর্মসূচি চলাকালীন সময় খালি গায়ে, আপনি দেখেছেন কোনো বাহিনীর লোক জুতো খুলে, শার্ট খুলে, খালি গায়ে, লাইক এ মাফিয়া মাস্তান, যে কিলার, একটু সিনেমায় দেখা যায়, সে সরাসরি গুলি করছে, গুলি করে কর্মী মেরে ফেললো। তারপরে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে যখন আমাদের দলের আইনজীবীরা যখন মামলা করতে গেলেন, কোর্ট খারিজ করে দিল, মামলাটাই গ্রহণ করলো, তদন্ত তো দূরের কথা। তাহলে একটি সভ্য দেশে জলজান্ত হবে দিবালোকে মানুষ হত্যা করে ফেলে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা, সেটা নিয়ে যখন আমি অভিযোগ করতে যাই বিচার অঙ্গনে, আমার মামলাটা গ্রহণ করে না। আপনি গিয়ে বলতে চান এই দেশে আইনের শাসন আছে? আপনি কি মনে করেন যেখানে ন্যায় বিচারের ব্যাপার আছে? আই এম নট গেটিং জাস্টিস। ভিকটিম তো জাস্টিস পাচ্ছে না। আমার ভোলায় আমার পার্টির নেতাকর্মী মারা গেল, সেখানে আমি মামলা করতে গেলাম, দে ডিডন্ট অ্যাকসেপ্ট ইট। কোর্ট অ্যাকসেপ্ট করছে না। কেন কোর্ট অ্যাকসেপ্ট করছে না? কারণ কোর্টের ওই যে একজন আপনার সেক্রেটারি, তিনি কি বললেন? তিনি কাঁদো ভাই বলছেন, তিনি যতবার আল্লাহর নাম জপেন ততবার তিনি বঙ্গবন্ধুর নাম জপেন, তারপরে তার রেহাই হয় না। তো এই যে প্রশাসন যে ট্রমাটাইজড হয়ে গিয়েছে, তারপরে যে চাকরি যাচ্ছে, চাকরি গেছে, এরকম বলছে, ইজ ইট এ গুড এনভায়রনমেন্ট ফর এ স্টেট? একটা ডেমোক্রেসিকে এইভাবে চলে, একটা ডেমোক্রেসি সাস্টেইন করে? দেশে নির্বাচন ব্যবস্থা নাই। আপনার গাইবান্ধা উপনির্বাচনটা হয়ে গেল, সেখানে ডিসি কথা শুনিনি, এসপি কথা শুনিনি, থানার ওসি কথা শুনিনি, পুলিশ কথা শুনিনি। ওখানে সিসিটিভি ভেঙে ফেললো, সিসিটিভি নিশ্চয়ই আছে, সিসিটিভি ভেঙে ফেললো, রাউটার ভেঙে ফেললো 126 অনুযায়ী, সংবিধানের 126 অনুযায়ী তারা কমপ্লায়েন্স মেনটেন করবে, ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে। এটা ওনারা এতদিন বলতেন যে নিরপেক্ষ সরকার, কি তত্ত্বাবধায়ক সরকার, ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনা করে, সহযোগিতা করে সরকারি এজেন্সি। আমরা দেখলাম যে গাইবান্ধা উপনির্বাচন সরকার এজেন্সি সহযোগিতা করলো না, পুলিশ করলো না, প্রশাসন করলো, কেউ করলো না। প্রিজাইডিং অফিসাররা রিপোর্ট লিখে পাঠাচ্ছে তথ্যমন্ত্রীর কাছে, তো রিপোর্ট তো পাঠাবার কথা তার কমিশনের কাছে। তথ্যমন্ত্রী বললেন আমার কাছে রিপোর্ট আছে, তার কাছে রিপোর্ট থাকার কথা না। এই যে একটা দেশে
টোটাল নির্বাচনী ব্যবস্থাটা শ্যাটার্ড হয়ে গেছে এবং প্রশাসনের লোকরা যেখানে বা আইন শৃঙ্খলার লোকরা যেখানে ইলেকশন কমিশনকে 2 পয়সা পাত্তা দেয় না, ইলেকশন কমিশন অফিসে বসে যখন একজন কমিশনার সামনে ওখানে যারা স্টেক হোল্ডার আইন প্রয়োগের সঙ্গে একজন কর্মকর্তা যে উদ্ধত্ত আচরণ করলেন এবং এটার বিরুদ্ধে ইলেকশন কমিশন কুড নট টেক এনি সিঙ্গেল স্টেপ। নট অনলি দ্যাট, 126 ভায়োলেশনের জন্য এই গাইবান্ধা নির্বাচন এখন পর্যন্ত ইলেকশন কমিশন ওখানকার যারা রেসপন্সিবল অফিসার্স অ্যান্ড যারা স্টেক হোল্ডার যারা ওখানে দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে বা সম্পর্কে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। তো এরপরে কি আপনার মনে হবে যে বাংলাদেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ আছে? আপনি কি মনে করেন এখানে বিচার ব্যবস্থা ফাংশন করছে? আপনি কি মনে করবেন এখানে মানবাধিকার ফাংশন করছে? এখানে যখন তখন যাকে তাকে গুলি করে দেওয়া যায়, যখন তখন আপনার মানুষকে মেরে ফেলা যায়, এখানে গুম হচ্ছে, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সার্ভিং কর্মকর্তা পর্যন্ত গুমের শিকার হয়েছে, তাতে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায় না। লট অফ এক্সাম্পলস আপনি আমরা কামাল আপনার কাছে আসবো শেষে। আমরা জাহিদুল হাসান পিন্টু, এই যে অভিযোগগুলো বিরোধী পক্ষ থেকে করা হয় বর্তমান গভর্নেন্স, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, এগুলোর প্রতিকার কি? দেখেন, এই অভিযোগগুলো তো কিছুটা সত্যি, তো অস্বীকার করার উপায় নেই। এখানে বিরোধী দলের স্পেস কম, তাদের সভা সমাবেশে হামলাগুলো করা বা এই গুলি করে মানুষ হত্যা, এগুলো নিঃসন্দেহে অগণতান্ত্রিক আচরণ। এটা নিয়ে আপনার ডিবেট করার কিছু নেই, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি আপনি সামনে একটি নির্বাচন আছে, সেই নির্বাচনটাকে যদি আপনি গ্রহণযোগ্য, অবাধ এবং শান্তিপূর্ণ করতে চান, তাহলে এই বিরোধী দলকে সেই স্পেসটা দিতে হবে। সেটা না দিলে আমরা যতই বলি যে বিরোধী দল নির্বাচন বর্জন করে, বয়কট করে, কিন্তু তার সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলোর, সরকারের, সবার আছে। তো সেই জায়গার প্রতিকার যদি খোঁজেন, এই প্রতিকারও আমি মনে করি যে এটাও আলোচনা, এটাও আপনার বসে ঠিক করতে হবে। কারণ এটা আপনি রাজপথে এটার সমাধান করতে পারবেন না। রাজপথে সমাধান করতে গেলে আপনার হানাহানি হবে। হ্যাঁ, রাজপথে আপনি সভা সমাবেশ এগুলো করেন, সেগুলো আপনার গণতান্ত্রিক অধিকার, সেটা করতেই পারেন। কিন্তু আপনি সরকারের সঙ্গে অথবা সরকার বিরোধী দলের সঙ্গে কোনো না কোনো উপায়ে যোগাযোগ স্থাপন করে কি হলে একটা বেটার ইলেকশন উপহার দেওয়া যায়, সেই ওয়ে আউটটা বের করতে হবে। আদারওয়াইজ আপনি এই সংঘাতের দিকে যদি যান, আমাদের অতীত অভিজ্ঞতা আছে, সেটা খুব খারাপ। ধন্যবাদ। সেই সংঘাতের দিকে যাবেন না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব জাহিদুল হাসান পিন্টু। জনাব এস এম কামাল, আমি একটা কথা বলি, 2006 সালের 9 অক্টোবর, 3 সালের 9 অক্টোবর ইন্সপেক্টর পদমর্যাদার 300 জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছিলেন এবং 30,000 পুলিশ সদস্যকে শারীরিকভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছিলেন বেগম খালেদা জিয়ার সরকার। সেটা হতে পারে, হ্যাঁ, বাধ্যতামূলক দিয়েছিলেন 300 জন ইন্সপেক্টর পদমর্যাদা এবং অনেক সচিব, জয়েন্ট সেক্রেটারি দিছে বাধ্যতামূলকভাবে। আর উনি যেটা বললেন নির্বাচন, পার্থক্য কোথায় জানেন? এই নির্বাচন, এই আমলে একটা নির্বাচন কমিশন একটা নির্বাচন বন্ধ করে দিতে পারে, একটা নির্বাচনী এলাকার। আর 91 সালের পরে মাগুরে নির্বাচন হয়েছিল, তখন এমপিরাও ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার রাখত। তা নিপুণ সাহেবদের বিএনপি আর আওয়ামী লীগ ভিতরে পার্থক্য ওইখানে। সত্য বানাবে। দেখেন মির্জা ফখরুলের কথাটা কিভাবে বানাইলেন। ধন্যবাদ। মির্জা ফখরুল পাকিস্তান আমলে ভালো ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, সময় নেই আজকে, পাকিস্তান 5 সেকেন্ডস বলে দিই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারেক্টলি বলেছেন, কোন ইন্ডিকেটর অবশ্যই আমরা ইন্ডিকেটর বলে না, পাকিস্তান আমলে ভালো ছিল, অর্থাৎ পাকিস্তান আমল তো এভাবে গুলি করে মারে না। ধন্যবাদ জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন। ধন্যবাদ জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন। ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন। ধন্যবাদ জাহিদুল হাসান পিন্টু, জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।